অসীম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বুক চিরে অবস্থান করছে দার্জিলিং। দার্জিলিং তার ভূপ্রাকৃতিক সৌন্দর্য, চা এবং দার্জিলিং রেলওয়ের জন্য বিখ্যাত। শুধু ভারত নয়, প্রতিবেশী দেশগুলো থেকেও ছুটিতে অনেক পর্যটক আসে দার্জিলিং। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বর্ষাকালে দার্জিলিং এর সৌন্দর্য। আপনি যেখান থেকেই দার্জিলিং আসুন না কেন, আপনাকে প্রথমে শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়িতে বাগডোগরা এয়ারপোর্ট, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সহ বাসেও আসা যায়। শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সি, বাস এবং প্রাইভেট কারে দার্জিলিং যাওয়া যায়। শেয়ার কারে মৌসুম অনুযায়ী ভাড়া পড়বে 250 থেকে 500 টাকার মতো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 3টি রুট আছে। একটি মিরিক নেপাল বর্ডার হয়ে, একটি কার্শিয়াং হয়ে এবং আরেকটি সেবক হয়ে। সব গাড়ি শর্টেস্ট ডিস্টেন্স যেটা কার্শিয়াং হয়ে যাতায়াত করে। বাস এবং বেশিরভাগ শেয়ার ট্যাক্সি কার্শিয়াং হয়ে যায়। আপনারা যদি কেউ মিরিক হয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে স্পেশাল গাড়ি রিজার্ভ করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা মিরিক, পশুপতি নেপাল বর্ডার, সীমানা বর্ডার, সুখিয়া, লেপচা জগৎ, ঘুম স্টেশন পার হয়ে দার্জিলিং পৌঁছাতে পারবেন। আমরা প্ল্যান করেছিলাম দার্জিলিং থেকে ফেরার পথে মিরিক হয়ে ফিরব এবং যাওয়ার সময় কার্শিয়াং হয়ে যাব। আশেপাশের বিভিন্ন চা বাগানের সৌন্দর্য, কখনো বৃষ্টি কখনো মেঘ, এই খেলা দেখতে দেখতে আমরা কার্শিয়াং পৌঁছে গেলাম। কার্শিয়াং হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। কার্শিয়াংয়ে হিমালয়ান রেলওয়ের প্রথম স্টেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট উপরে অবস্থিত। কার্শিয়াং পার হয়ে আবারও আঁকাবাঁকা পথে মেঘের মধ্য দিয়ে আমাদের যাত্রা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পার হয়ে যত উপরের দিকে উঠছিলাম, শীত যেন তত বেশি বাড়ছিল। এবার পৌঁছে গেলাম ঘুম স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেল স্টেশন ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। এটি 7407 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে গাড়িতে উঠেছিলাম বিকাল 4টায়। রাত 8:30 নাগাদ আমরা দার্জিলিং শহরে পৌঁছে গেছি। এবার আমাদের হোটেল খোঁজার পালা। দার্জিলিং শহরের আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন। কম বাজেটের মধ্যে দার্জিলিংয়ে অনেক হোটেল পাওয়া যায়। আমরা হোটেল নিয়েছিলাম দার্জিলিং ম্যালের একদমই কাছে হোটেল ক্রিস্টাল প্যালেস, যেটা এইচডি লামা রোডে অবস্থিত, যেটার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। পরের দিন সকালে উঠেই দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য হোটেলের জানালা দিয়ে উপভোগ করছিলাম। দার্জিলিংয়ের মেইন আকর্ষণ মেঘ। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটে হাঁটা দূরত্বে অবস্থিত দার্জিলিংয়ের মেইন আকর্ষণ মল চত্বর, যেটাকে স্থানীয়রা ম্যাল রোড বলেও থাকেন।
কোনো পর্যটক পাওয়া যাবে না যিনি দার্জিলিং গিয়েছেন কিন্তু ম্যাল রোডে যাননি। বর্ষাকালে ম্যাল রোডের সৌন্দর্য সত্যি অসাধারণ। বর্ষাকালে না আসলে হয়তো ম্যাল রোডের এরকম সৌন্দর্য উপভোগ করা যাবে না। কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো পরিষ্কার, কখনো বা বৃষ্টি। ম্যাল রোডের পাশেই মাত্র 5 মিনিটের দূরত্বেই মহাকাল মন্দির। আমরা এখন চলে যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা মহাকাল মন্দিরে উঠছি। মহাকাল মন্দির 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিনজিং নামের একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। মহাকাল মন্দির দর্শন শেষে আমরা চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। যেতে যেতেই দেখা মিলল সেই বিখ্যাত সেন্ট অ্যান্ড্রুস চার্চের, যেটি 1843 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দার্জিলিংয়ের সবচেয়ে পুরাতন চার্চ। এতই কুয়াশা যে বর্ষাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া সত্যি দুরূহ। কাঞ্চনদার দেখা না পেয়ে আমরা হাঁটছি পরবর্তী গন্তব্যের দিকে। সারি সারি পাইন গাছের মধ্যে দিয়ে চলে গেছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। মল রোড থেকে মাত্র 1 কিলোমিটারের হাঁটা দূরত্বে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটি দার্জিলিং জু নামেও পরিচিত। এখানে 110 টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে। 110 টাকা ইন্ডিয়ান এবং সার্কভুক্ত দেশের জন্য এবং 6 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। এখানে আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং জু এবং বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম।
দার্জিলিং জু 1958 সালে চালু করা হয় এবং এটি 7000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসেবে প্রসিদ্ধ। এখানে পাহাড়ি অঞ্চলে প্রাণী প্রজনন ব্যবস্থা রয়েছে এবং এখানে স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিপন্ন প্রজাতির নিকাই এবং লাল পান্ডা প্রভৃতির সফল কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। এরপর এখান থেকে বের হয়ে আমরা এর অল্প দূরেতে অবস্থিত দার্জিলিং রোপওয়ের দিকে রওনা দেই। কিন্তু রোপওয়েতে এসে মনটাই খারাপ হয়ে গেল। দার্জিলিং রোপওয়ে সকাল 9:30 থেকে চালু হওয়ার কথা থাকতেও সকাল 7টা থেকে লাইন ধরে টিকিট সংগ্রহ করতে হয় এবং 300 জনের বেশি টিকিট দেয় না। আমরা সেখানে পৌঁছাই দুপুর 12টা নাগাদ। তখন যারা সকাল 7টা থেকে লাইন দিয়ে টিকিট পেয়েছে তারাই শুধু উঠতে পারছিল। এজন্য আমাদের নিচ থেকে এটা সৌন্দর্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। দার্জিলিং রোপওয়ে দেখে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে চলে যাই। দার্জিলিং ম্যাল থেকে অল্প কিছু দূরত্বেই দার্জিলিং রেল স্টেশন অবস্থিত। দার্জিলিং রেল স্টেশনটি 6801 ফুট উচ্চতায় অবস্থিত। এবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নিয়ে কিছু বলা যাক। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মিত হয়েছিল। আজও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অনেক ইঞ্জিন বাষ্পচালিত, কিন্তু দার্জিলিংয়ে কিছু ট্রেনের জন্য ডিজেল চালিত ইঞ্জিনও ব্যবহার করা হয়। আপনাদের টয় ট্রেনে ওঠার ইচ্ছা থাকলে অনেক আগে থেকেই টিকিট কেটে যেতে হবে। এই টিকিট বুকিংয়ের জন্য ভারতীয় রেলের ওয়েবসাইট IRCTC থেকেই আপনারা টিকিট কাটতে পারবেন। এরপর আমরা চলে আসি দার্জিলিং রেল স্টেশনের ইঞ্জিনের ডিপোতে। এখানে এমন কিছু ইঞ্জিন আছে যেটা 1890 সাল থেকে চলাচল করছে। আরেকটি দিন পার হয়ে গেল দার্জিলিংয়ে। তৃতীয় দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি শেয়ার ট্যাক্সি করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো। এর জন্য আমরা একটি শেয়ার ট্যাক্সি ভাড়া করি। শেয়ার ট্যাক্সির ভাড়া জন প্রতি 500 টাকা করে পড়ে। আমরা চলে আসি আমাদের প্রথম সাইট সিইং এ। এখানে জাপানিজ টেম্পল এবং পিচ প্যাগোডা একসাথে অবস্থিত। এটি একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এটি অবস্থিত। পিচ প্যাগোডা বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন এবং বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। এটি 1885 থেকে 1985 সালের মধ্যবর্তী বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে। এখানে অনেক বড় একটি বৌদ্ধ মূর্তি এবং এই প্যাগোডাতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কাহিনী নিয়ে অনেক কারুকার্য খচিত আছে। চলে যাচ্ছি আজকের দিনে আমাদের দ্বিতীয় সাইটে। রক গার্ডেন যাওয়ার রাস্তা সত্যি খুবই ভয়ঙ্কর। এখানকার ড্রাইভারদের দক্ষতা দেখে অবাক হতে হয়। এত বৃষ্টির মধ্যেও কিভাবে ওনারা এত সুন্দরভাবে গাড়ি চালান সেটা ওনাদের না দেখলে বোঝা যাবে না।
অনেক চড়াই উতরাই পাহাড় পার হয়ে, অনেক খারাপ রাস্তা পার হয়ে আমরা পৌঁছে গেছি রক গার্ডেনে। এখানে মাত্র 20 টাকা টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি রক গার্ডেনে। রক গার্ডেন দার্জিলিংয়ের একমাত্র ওয়াটারফলস। এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা দেখছিলাম রক গার্ডেনের সৌন্দর্য। দার্জিলিংয়ের এই জায়গাটি সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। দার্জিলিং আসার পথে গাড়ি থেকে অনেক বড় বড় চা বাগান দেখলেও গাড়ি থেকে নেমে দেখা হয়নি। তাই আমাদের গাড়ির ড্রাইভারকে বললাম একটা চা বাগানে নিয়ে যেতে, কিন্তু এত বৃষ্টি যে ড্রাইভার আমাদের কোনো চা বাগানেই গাড়ি থামাতে পারছিল না। অবশেষে একটি চা বাগানে গাড়ি থামানোর পর আমরা রাস্তা থেকেই এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করছিলাম। এই চা বাগানটি রক গার্ডেনের একদম কাছে অবস্থিত। এই চা বাগানটির নাম ব্লুমফিল্ড টি গার্ডেন। এরপর আমরা চলে আসি ঘুম মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রি একটি বৌদ্ধ মঠ। এটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে একটি এবং এটি সবচেয়ে বৃহত্তম। ঘুম মনাস্ট্রির মধ্যে মৈত্রেয় বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি রয়েছে। এখানে একটি পবিত্র ঘণ্টা রয়েছে।
মনাস্ট্রি থেকে বেরোই আমরা দেখা পেয়ে গেলাম টয় ট্রেনের। এরপর প্রচুর বৃষ্টির মধ্যে আবারও যাত্রা শুরু হলো আমাদের আজকের দিনের প্রধান আকর্ষণ বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপ হলো একটি সর্পিল রেলপথ যা ট্রেনের উপরে ওঠার গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়েছিল। এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। এটি 1919 সালে চালু হয়েছিল। আপনারা যদি টয় ট্রেনের টিকিট কাটেন তাহলে টয় ট্রেন এখানে এসে 10 মিনিট দাঁড়াবে এবং এখান থেকে আপনারা বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাষ্পচালিত এই ইঞ্জিনটি 1925 সালে তৈরি করা হয়েছিল। ভাবা যায় প্রায় 100 বছরেও এটি এখনও চলছে। ট্রেন চলে যাওয়ার পরই বাতাসিয়া লুপ পুরো কুয়াশায় ঢেকে গেল। এটা আসলে কুয়াশা নাকি মেঘ এটা নিয়েই আমরা কনফিউজড। কিছুক্ষণ পর আবারও ঝুম বৃষ্টি এই মেঘ থেকেই। এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের জন্য একটি স্মৃতিসৌধ রয়েছে যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেছিলেন। দার্জিলিং আসার পরে প্রথম 2 দিন বৃষ্টি না থাকলেও আজকে প্রচুর বৃষ্টি। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং স্টেশন পার হয়ে আমরা চলে আসলাম ম্যাল রোডের দিকে। আজকে দুপুরে খাবারটা খাবো হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে বাঙালি খাবার ভালো পাওয়া যায়। এখানে চাইলে আপনি থালি সিস্টেমে খাবার খেতে পারেন। খাওয়া দাওয়া শেষে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। আজকের উদ্দেশ্য কিছু স্ট্রিট ফুড খাওয়া এবং কিছু কেনাকাটা করা। তার আগেই ম্যাল রোড থেকে একটু চা খেয়ে নিই।
ঘুরতে ঘুরতে চলে আসলাম হোপ গ্ল্যানারিসে, যেটি 1885 সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি বেকারি। এখানকার খাবারের দাম অনেক বেশি, তারপরেও এখানকার কেক সত্যি অতুলনীয়। এই মৌসুমে দার্জিলিং আসতে হলে আপনাকে অবশ্যই ছাতা অথবা রেইনকোট সাথেই রাখতে হবে, কারণ এখানে কখন যে বৃষ্টি নামে এবং কখন যে বৃষ্টি থামে এটা কখনোই বলা যাবে না। এবার একটু মল মার্কেটের দিকে যাচ্ছি। মল মার্কেটে আপনি বিভিন্ন রকম শীতের জিনিস পেয়ে যাবেন। এখানে দাম একটু বেশি হলেও দামাদামি করে কিনলে আপনি কম দামে ভালো জিনিস পেতে পারেন। বিভিন্ন রকম স্ট্রিট ফুড দেখছিলাম। হাঁটতে হাঁটতে আমরা দার্জিলিং ওয়াচ টাওয়ারে পৌঁছে গেছি। দার্জিলিং এসেছি অথচ চা কিনবো না, এটা কি হয় নাকি? ঢুকে গেলাম চায়ের দোকানে, কিনলাম কিছু চা, দেখলাম অনেক কিছু। ধীরে ধীরে দার্জিলিং ম্যাল জনকোলাহল শূন্য হচ্ছিল এবং দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। কুয়াশা বা মেঘ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। চতুর্থ দিনে আমাদের ফিরতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রচুর বৃষ্টির কারণে এখানে আর কোনো সাইট সিইং করা যাচ্ছে না। আমরা ভেবেছিলাম মিরিক হয়ে ফিরবো, যাতে নেপাল বর্ডার, মিরিক, পশুপতি মার্কেট এগুলো দেখে তারপর ফিরতে পারি। ওইদিকে রুট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ফিরতে হবে কার্শিয়াং হয়েই। এবার গাড়ি ভাড়ায় 350 টাকা করে প্রতিজন। প্রায় 4-5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। আজকের দার্জিলিং এর ভ্রমণ পর্ব এই পর্যন্তই। আশা করছি আমি আপনাদের অনেক ইনফরমেশন দিতে পেরেছি।